সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে দ্বিমেরু, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা অলরেডি কিন্তু একটা ক্লাস করিয়েছি, এটা আমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আগের ভিডিওটা যদি না দেখে থাকো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা তোমরা যারা নিট বা জেই পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি হেল্পফুল হবে, ঠিক আছে? বোর্ডের জন্য তো রয়েছেই, তার সঙ্গে নিট এবং জেই পরীক্ষার জন্যও কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের বই এবং স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফ তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের ফার্স্ট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। দেখো, তড়িৎ ক্ষেত্র বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। এবার দেখো, আমরা পড়ে এসেছি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ আমি যদি এখানটায় দুটো পজিটিভ আধান পাশাপাশি রাখি বা দুটো নেগেটিভ আধান যদি পাশাপাশি রাখি, এরা পরস্পরকে কি করবে না, এরা পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে? এটা আমরা জানি। আর যদি আমরা একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি পাশাপাশি রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে এরা পরস্পরকে কি করে না, এরা পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? এবারে দেখো ঘটনা কি ঘটছে। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, ধরো মনে করো একটা পজিটিভ আধান এখানে আমি রেখেছি। এই যে পজিটিভ আধানটা রেখেছি, এর পাশাপাশি যদি পজিটিভ আসে তাহলে বিকর্ষণ করবে, আর নেগেটিভ যদি আসে আকর্ষণ করবে। এবারে কি ঘটনা ঘটবে যে এর আশেপাশের কোনো একটা অঞ্চলের মধ্যে, ঠিক আছে? এর আশেপাশের কোনো একটা অঞ্চলের মধ্যে মনে করো এই ধরো, আহ, এক মিনিট রাখতে দাও। ধরো এই অংশটার মধ্যে দেখা যাবে কোনো আধান এলে সেটাকে সে আকর্ষণ বা বিকর্ষণ করছে। তাহলে এই যে অংশটা, এটাকেই আমরা কি বলছি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটাকেই আমরা কি বলছি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলছি, ঠিক আছে? তার মানে কোনো একটা আধানের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে সে তার আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করে, তাকেই আমরা তড়িৎ ক্ষেত্র বা কি বলবো না হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলবো, ঠিক আছে? দেখো সংজ্ঞাটা এখানে লেখা আছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বলা হচ্ছে, কোনো তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে, বিকর্ষণ বল ক্রিয়া করে, ঠিক আছে, ক্রিয়া করে। অর্থাৎ তড়িৎ আধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। বোঝা গেল? প্রথম আধানের কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। তার মানে সোজা কথা হচ্ছে যে একটা আধান রাখবো, তার আশেপাশের যতটা অঞ্চলের মধ্যে সে তার আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করবে, সেই অঞ্চলটাই হচ্ছে তার কি হবে? তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? সেটাই কি হবে? তড়িৎ ক্ষেত্র। এবারে দেখো, প্রথম ধরো আমি এখানে পজিটিভ আধানটা রেখেছি, ঠিক আছে? প্রথম যে পজিটিভ আধানটা রেখেছি, তাহলে এই পজিটিভ আধানটার একটা নাম থাকবে, ঠিক আছে? এই পজিটিভ আধানের যে নামটা হবে সেটা হচ্ছে সোর্স চার্জ বা উৎস আধান, ঠিক আছে? এ কি বলা হবে? সোর্স চার্জ। সোর্স চার্জ, যাকে বাংলায় বলা হয় উৎস আধান। উৎস আধান। এবারে এর পাশে যে আধানটা আমি নিয়ে আসবো, মনে করো এর পাশে আমি কোনো একটা কিউ আধান এখানে নিয়ে এসেছি, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটাকে আমরা বলবো টেস্ট চার্জ। সেটাকে আমরা কি বলবো? টেস্ট চার্জ, বা বাংলায় আমরা যাকে বলি পরীক্ষক আধান। পরীক্ষক আধান। তাহলে একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে উৎস আধান আর একটা হচ্ছে পরীক্ষক আধান। বোঝা গেল? এবারে যেটা চলে আসছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এবারে মনে করো এইখানটাতে আমি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো একটা আধান আমি এখানটাতে রেখেছি, ঠিক আছে? এবারে আশেপাশের একটা অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র কাজ করবে। মনে করলাম যে এর আশেপাশের এই অঞ্চলটার মধ্যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এই অঞ্চলটার মধ্যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এবারে দেখো, ওর মধ্যে যদি আমি কোনো বাইরে থেকে চার্জ নিয়ে আসি, সেটা একক ধনাত্মক চার্জ যদি হয়, তার মানে এইখানটা ধরো এই বিন্দুটাতে আমি একটা চার্জ নিয়ে এলাম। এইখানটাতে আমি কত চার্জ নিয়ে এলাম না, +1 একক চার্জ নিয়ে এলাম। তার মানে এটা যেহেতু পজিটিভ, একে কি করবে? দূরের দিকে সরাতে চাইবে, অর্থাৎ বিকর্ষণ করবে। যে বল দ্বারা বিকর্ষণ করবে সেটাকেই ওই বিন্দুর কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হবে। তার মানে সংজ্ঞাটা আমি কি লিখতে পারবো? দেখো সংজ্ঞাটায় যেটা বলা হচ্ছে সেটা একটু বলে দিই তোমাকে। দেখো সংজ্ঞায় বলা হচ্ছে কি, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ঠিক আছে, দেখো এটা তড়িৎ ক্ষেত্র, তার মধ্যেই একটা বিন্দু, এটা একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়, ঠিক আছে?
তাহলে যে বল অনুভব করবে তাকেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হবে। এবারে দেখো এখানে যদি আমি একটু এক্সপ্লেন করি, দেখো নর্মালি আমরা কি সম্পর্ক পড়েছিলাম, নর্মালি এখান থেকে যে সম্পর্কটা আমরা পাবো সেটা কি না, দেখো ই সমান, ঠিক আছে, ই সমান আমরা পাবো এফ বাই হচ্ছে কিউ নট, ই সমান এফ বাই কত পাবো কিউ নট, ঠিক আছে, যেখানে কিউ নটটা হচ্ছে পরীক্ষক আধান, মানে যেটা পরে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, পরীক্ষক আধান যেটা পরে নিয়ে আসা হয়েছে। আর আচ্ছা আমি লিখে দিচ্ছি, কিউ নট হচ্ছে কি পরীক্ষক আধান, কিউ নট পরীক্ষক আধান, পরীক্ষক আধান, এফটা হচ্ছে বল, যে পরিমাণ বলটা অনুভব করবে সেই বলের মান হচ্ছে কত এফ, ঠিক আছে, আর ইটাকে আমরা কি বলবো না, ইটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের কি প্রাবল্য বা তীব্রতাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ই দিয়ে প্রকাশ করছি। তাহলে ই সমান কত হয়ে যাবে এফ বাই কিউ নট। এবার আমাদেরকে মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য বা হচ্ছে তীব্রতার কথা যদি আমরা বলি, প্রাবল্য বা তীব্রতা একটা কি রাশি হবে না ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয়ে যায়, আমি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, আর বলের মাথায় ভেক্টর চিহ্ন হবে কিউ নট, অর্থাৎ আধানের মান তো স্কেলার রাশি হয়, ঠিক আছে, তাহলে ই সমান কত বেরোলো এফ বাই কিউ নট। এবার দেখো এর আমরা একক আর হচ্ছে মাত্রাতে চলে আসবো, ঠিক আছে, তাহলে এর যদি আমরা একক বের করতে চাই, প্রথমে আমরা ইউনিট বের করছি বা একক, ইউনিট যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমরা এক্ষুনি কি পড়লাম, এক্ষুনি আমরা পড়লাম যে ই সমান কত হয় না এফ বাই কিউ নট হয়। তার মানে দেখো ই এর যে ইউনিটটা সেটা এই বলের একক আর হচ্ছে আধানের এককের উপরে নির্ভর করবে। এবারে যদি আমরা দুটো পদ্ধতি একক বের করব, একটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতির কথা যদি আমরা বলি স্পেশালি, তাহলে দেখো এসআই পদ্ধতিতে যদি আমরা বলের একক বের করতে চাই, এখানে যদি তুমি খেয়াল করো যে ওপরে দেখো বল আছে, বলের একক কি হয় নিউটন হয়, বলের একক কি হয় নিউটন হয়। এবারে দেখো নিচে কে আছে আধান আছে, তাহলে নিউটন, আর ডিভাইডটা পার হয়ে যাবে, তাহলে নিউটন পার কি হয়ে যাবে কুলম, এটাকে আমি এভাবে লিখতে পারি নিউটন কুলম ইনভার্স। সিজিএস পদ্ধতিতে যেটা নিউটন সেটা কি হয় ডাইন হয়ে যায়, তাহলে ডাইন হয়ে গেল, ডিভাইডটা পার হয়ে গেল। সিজিএস পদ্ধতিতে আধানের একক কি হয় স্ট্যাট কুলম, তাহলে ডাইন পার স্ট্যাট কুলম লিখতে পারো, বা এটাকে এভাবে লিখতে পারো ডাইন আর হচ্ছে স্ট্যাট কুলমের ইনভার্স। এটা হচ্ছে এর কি চলে গেল একক চলে গেল, ঠিক আছে। এবারে যদি আমরা মাত্রায় চলে আসি, এবারে আমরা কি বের করবো এর মাত্রা বা ডাইমেনশন বের করব, ঠিক আছে, তাহলে ডাইমেনশন বা মাত্রা, তাহলে মাত্রা কিভাবে পাবো, মাত্রা বের করানোর জন্য আমাকে একই সম্পর্ক লিখতে হবে। দেখো ই সমান কত এফ বাই কিউ নট, তার মানে ই এর যে মাত্রাটা হবে সেটা কার কার উপরে নির্ভর করবে না, সেটা হচ্ছে এই বলটার উপরে নির্ভর করবে আর এই আধানটার উপরে কিন্তু নির্ভর করবে, ঠিক আছে। তাহলে বলের মাত্রার কথা যদি আমরা বলি, বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হচ্ছে আমরা পড়ে এসেছি এম এল টি টু দি পাওয়ার -2 হয় বলের মাত্রা, ক্লাস 11-এ পড়ে এসেছি, ডিভাইডেড বাই কিউ নটের মাত্রা, কিউ নটের মাত্রা আমরা আগের ক্লাসে পড়িয়েছি আই ইন্টু কত হয় টি হয়। তাহলে দেখো ওপরে এম থাকলো, আচ্ছা এল যেমন ছিল তেমনই আছে পড়ে থাকলো, আচ্ছা টি এখানে আছে মাথায় কিছু নেই মানে এক আছে, ওপরে গেলে -1 হবে, টি টু দি পাওয়ার -2 আর -1 মিলে টি টু দি পাওয়ার -3 হবে, আর আই এর মাথায়ও এক আছে, ওপরে গেলে আই টু দি পাওয়ার -1, তাহলে পুরো মাত্রাটা কি গেল এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা চলে গেল আমাদের কিসের একক না হচ্ছে এ মাত্রা চলে গেল, ঠিক আছে। এবারে দেখো দুটো সিজিএস এবং এসআই পদ্ধতির সম্পর্ক বের করতে চাই, যে ইউনিটের যে সম্পর্কটা ছিল সেটা কিভাবে বের করতে পারবো। দেখো আমি মনে করলাম যে আমাকে 1 নিউটন পার কুলম দেওয়া আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি এভাবে 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম। এবারে যদি আমাকে সিজিএসে যেতে হয় তাহলে নিউটনটাকে ডাইনে নিয়ে যেতে হবে, 1 নিউটন সমান আমরা জানি 10 টু দি পাওয়ার 5 হচ্ছে ডাইন হয়, ডিভাইডেড বাই 1 কুলম থেকে যদি স্ট্যাট কুলমে যাও, 1 কুলম থেকে স্ট্যাট কুলমে গেলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম হয়ে যায়, ঠিক আছে। তার মানে দেখো 1/3 আসছে, এটাকে আমি এভাবে লিখতে পারি 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আর এটা তোমার হয়ে যাবে ডাইন, ঠিক আছে, ডাইন পার হচ্ছে ইএসইউ আধান লিখতে পারো বা স্ট্যাট কুলম লিখতে পারো। তাহলে 1/3 যদি করো তাহলে এটাকে আমি 10 ধরে নিচ্ছি, ঠিক আছে, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো, দেখো যে ওপরে দেখো 1 করে দিলাম, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5টা নিচে এলে -5 হবে, 9 থেকে 5 গেলে 10 টু দি পাওয়ার -4 ডাইন পার ইএসইউ আধান। এবার এখানে কি আছে 1 নিউটন পার কুলম আছে, কণাকণি যদি গুণ করে দাও তাহলে 1 ডাইন পার ইএসইউ
1 ডাইন পার ইএসইউ সমান কি বেরোবে 3 × 10⁴ নিউটন পার কুলম্ব। তাহলে এটাই তোমার কি হয়ে যাবে, দুটো ইউনিটের মধ্যে সম্পর্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরে দেখো আমরা চলে আসছি পরের জিনিস। দেখো পরে যেটা বলছে সেটা হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তার মানে আমরা ক্ষেত্র প্রাবল্য এক্ষুনি পড়লাম। তাহলে আমি একটা মনে করছি যে আমার কাছে একটা গোলক আছে, ঠিক আছে, যার ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, এই যে ব্যাসার্ধ কত দেওয়া আছে, আর দেওয়া আছে। আর এই পি বিন্দুতে আমি কি করব, ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাইছি। আর পুরো গোলকটার উপরে কত চার্জ আছে না, +q চার্জ কিন্তু গোলকটার উপরে আছে। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্র প্রাবল্য যেটা হবে সেটা কি হবে না, সেটা দেখো আমি যদি একদম ডাইরেক্ট এফ এর মানটাই লিখি, দেখো এফ সমান, আমি কুলম্বের সূত্র লাগাচ্ছি, এফ সমান এসআই পদ্ধতি কি হতো 1/4πε0 ইন্টু দুটো আধান, তার মানে এখানে কত আছে কিউ, আর এখানে যেহেতু আমি ক্ষেত্র প্রাবল্য বের করবো তার মানে আমাকে একক ধনাত্মক আধান আনতে হবে, তাহলে কিউ ইন্টু +1, তার মানে শুধু কিউ হয়ে যাবে, ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার হয়, তাহলে আর এর স্কোয়ার হয়ে যাবে। এটাকেই আমরা কি বলছি, ক্ষেত্র প্রাবল্য বা ই বলছি। ঠিক আছে, কারণ এক্ষুনি বলা হলো ক্ষেত্র প্রাবল্য কি, যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একক ধনাত্মক আধান আনি সেটার যে বল অনুভব করবে সেটাই হচ্ছে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। তার মানে ই এর ভ্যালু হচ্ছে এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো আমি যদি মনে করি যে এই যে মাধ্যম যেটা রয়েছে সেটার হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কি কে। ঠিক আছে, তাহলে এটা কি কেটা কি বলে দিলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবারে কে এর মান যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়ে যায় তাহলে এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করতে পারবো, আচ্ছা এটাকে তাহলে এপসিলন নট না লিখে এটাকে শুধুমাত্র এপসিলন লিখে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এপসিলন করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমি ই সমান কি পাবো না 1/4π(k∈0) ইন্টু কিউ বাই কত আর এর স্কোয়ার। এবার আমি মনে করছি যে এর আধান যে ক্ষেত্র ঘনত্বটা সেটা কত, এটার আমি বের করে নিচ্ছি এখানে আধানের ক্ষেত্র ঘনত্ব। আধানের ক্ষেত্র ঘনত্ব যদি আমরা বলি, ক্ষেত্র ঘনত্ব আগের ক্লাসে পড়ানো হয়েছিল, ক্ষেত্র ঘনত্বকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা সমান টোটাল আধান বাই ক্ষেত্রফল হয়, এর পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু গোলক তাহলে 4πr² হবে। তাহলে দেখো এখান থেকে আমি কিউ সমান কি পাবো, কোনাকুনি গুণ হয়ে যাবে 4πr² ইন্টু সিগমা। এবার এই যে কিউটা এইখানে এটাকে রিপ্লেস করব, তার মানে দেখো কি পাচ্ছি 1/4π(k∈0), ঠিক আছে, k∈0 ইন্টু কিউ এর জায়গায় ওটা লিখতে পারবো 4πr² সিগমা ডিভাইডেড বাই r² লিখতে পারবো। এবার তুমি যদি এখানে কাটাকাটি করো, দেখো 4π কাটবে, r² কাটবে, তার মানে আলটিমেটলি তুমি ই সমান কি পাচ্ছ, ই সমান পাচ্ছি আমি সিগমা বাই k∈0, ই সমান কত, সিগমা বাই k∈0 এখান থেকে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোনো গোলকের হচ্ছে বা কোনো পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য। এবারে দেখো দূরত্বটা আর ধরলাম কেন, এই বিন্দুটা একদম গোলকের কাছাকাছি আছে তাই ওটাই হচ্ছে আর। তার মানে দেখো আমি কি দেখতে পাচ্ছি যে কোনো আহিত পরিবাহী যদি হয় তার নিকটবর্তী কোনো অংশে বা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে না সিগমা বাই k∈0 ইন্টু তার গুণিত, মানে নিকটবর্তী পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমার সাথে, মানে এটা সমান হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কুলম্বস উপপাদ্য বা কুলম্ব থিওরেম। ঠিক আছে, এটাকেই কি বলা হচ্ছে, কুলম্ব উপপাদ্য বা কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে কুলম্বের উপপাদ্য কি, কুলম্বের উপপাদ্য কি। তার মানে দেখো এটাকে যদি আমি কুলম্বের উপপাদ্যটা লিখি তার মানে কিভাবে লিখতে পারবো, দেখো ই সমান আমি কি পেলাম না 1/k∈0 ইন্টু সিগমা, এটাকে এভাবে লিখতে পারি। তাহলে উপপাদ্যে ওটাই বলা হবে যে কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে হ্যাঁ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে না 1/k∈0 গুণ মানে গুণিতক ওই যে পরিবাহীটা রয়েছে, পরিবাহীটার হচ্ছে আধান ঘনত্ব। ঠিক আছে, বা তলমাত্রিক ঘনত্ব, আয়তানের তলমাত্রিক ঘনত্ব। এটাকেই আমরা কি বলছি, কুলম্বস উপপাদ্য বা কুলম্বের থিওরি। এখান থেকে অঙ্ক টঙ্ক আসে, তার জন্য এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কাকে বলে। দেখো তড়িৎ বলরেখা কাকে বলবো না, দেখো আমরা পড়লাম যে দুটো সমজাতীয় আধান বিকর্ষণ করছে, বিপরীত আধান আকর্ষণ করছে, কিন্তু কেন করছে বা কিভাবে করছে, বা যদি বিকর্ষণ করে সেটা কোন দিকে সরবে। মানে ধরো আমি এখানটা একটা পজিটিভ আধান রেখেছি, এখানে একটা পজিটিভ আধান আনলাম, পজিটিভ আধান আনলাম, এবার এ তো বিকর্ষণ করবে, এবার বিকর্ষণ করে এদিকে যাবে না এদিকে যাবে, কোন দিকে যাবে সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের এই তড়িৎ বলরেখার প্রয়োজন পড়বে।
ঠিক আছে, তড়িৎ বলরেখার প্রয়োজন পড়বে। দেখো সংজ্ঞাটা দেখো কি বলছে, সংজ্ঞাটা একবার বলে দিই তোমাদেরকে। সেটা বলছে কি, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে যুক্ত, এই যে তড়িৎ ক্ষেত্রে কোনো মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে তা যে কাল্পনিক পথে পরিভ্রমণ করে, ঠিক আছে, তাকেই হচ্ছে তড়িৎ বলরেখা বলা হচ্ছে। এবার বলা হচ্ছে দেখো, এটি একটি খোলা বক্ররেখা যা ধনাত্মক আধান থেকে শুরু হয়, মানে ধনাত্মক আধান থেকে কি করবে, বেরোবে, আর ঋণাত্মক আধানে গিয়ে কি করবে, শেষ হয়ে যাবে। মানে পজিটিভ থেকে বেরোবে বাইরের দিকে, নেগেটিভে গিয়ে শেষ হবে, ঠিক আছে। আর বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, তাহলে সেটা কিন্তু ওখানে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। কথাটার অর্থ কি একটু বুঝিয়ে দিই। দেখো প্রথম জিনিসে চলে আসি, যে পজিটিভ আধান থেকে সবসময় বলরেখাগুলো কি হবে, বাইরের দিকে বেরোবে, আর নেগেটিভ আধানে বলরেখাগুলো কি করবে, প্রবেশ করবে। তার মানে দুটো পজিটিভ আর নেগেটিভ যদি পাশাপাশি রাখি, তাহলে পজিটিভ থেকে বলরেখাগুলো গিয়ে কি করবে, নেগেটিভে প্রবেশ করবে। আর দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ রাখলে পরস্পরের মধ্যে এরকম বলরেখাগুলো কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে বিকর্ষণ হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এখানে যেটা বলা হচ্ছে যে ওই বিন্দুতে যদি কোনো স্পর্শক অঙ্কন করো, তাহলে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। এবারে দেখো স্ট্রেট লাইন যদি হয়, যেমন এগুলো স্ট্রেট লাইন হচ্ছে, এর যদি স্পর্শক অঙ্কন করো কি এই বরাবরই পাবে, তাহলে প্রাবল্যের অভিমুখ এই দিক বরাবর হবে, ঠিক আছে। এখানে যদি স্পর্শ অঙ্কন করো দেখো এদিক বরাবর পাবে, তাহলে প্রাবল্যের অভিমুখ এদিকে হবে, সেটাই হচ্ছে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল। আচ্ছা, আরেকটা জিনিস এখানে থেকে গেছে, যে যদি কোনো ধরো যে সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, সমবল বা সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে কেমন কি গঠন হবে। মনে করো এই হচ্ছে আমার সুষম তড়িৎ ক্ষেত্র, এই হচ্ছে আমার কি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মনে করলাম যে এর একটা অংশ পজিটিভে আছে আর একটা অংশ নেগেটিভে আছে। তার মানে এই ধারে পাত্রা পজিটিভ চার্জ আর এই ধারে পাত্রে কি আছে, নেগেটিভ চার্জে আছে। সেক্ষেত্রে ঘটনা কি ঘটবে, সবসময় মনে রাখবে যে এখানে যে লজিকটা ছিল, পজিটিভ থেকে বেরোচ্ছে নেগেটিভে গিয়ে প্রবেশ করছে, সিমিলার ঘটনা কিন্তু এখানে ঘটবে। সব পজিটিভ থেকে বেরোবে আর নেগেটিভে গিয়ে কি করবে, প্রবেশ করবে, ঠিক আছে। পজিটিভ থেকে বেরোবে আর নেগেটিভে গিয়ে কি করবে, প্রবেশ করবে। তার মানে দেখো গঠনটা কেমনভাবে দাঁড়াবে না, এইভাবে সব পজিটিভ থেকে গিয়ে নেগেটিভে কিন্তু এগুলো সব প্রবেশ করবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সুষম তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখার হচ্ছে যে অঙ্কনটা চলে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট পেজে, যেটা হচ্ছে আমরা তড়িৎ বলরেখার ধর্মগুলো আলোচনা করব। দেখো তড়িৎ বলরেখার ধর্ম যদি বলা হয়, প্রথম কথা দেখো এগুলো বলা হয়েছে যে ধনাত্মক আধান থেকে শুরু হবে, ঠিক আছে, আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। আর কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা পাওয়া যাবে না, ঠিক আছে। পরিবাহীর অভ্যন্তরে মানে কি, ধরো আমি কোনো একটা গোলক অঙ্কন করলাম, এবারে চার্জ যদি থাকে এর বাইরে হবে, এর ভেতরে কোনো তড়িৎ বলরেখা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। আর কখনোই দেখবে না যে দুটো বলরেখা পরস্পরকে কি করছে, ওভারল্যাপ করছে। মানে দুটো, এই যে আগের ছবিটা দেখাই তোমাদেরকে, এই দেখো দুটো, কোথাও তো এমন পাবে না যে দুটো বলরেখা পরস্পরকে কি করছে, ছেদ করছে বা উপরিপাত ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই যে তড়িৎ বলরেখা বদ্ধরেখা নয় যেটা বলা হয়েছে, কারণ আচ্ছা এবারে বলি যে কেন ছেদ করে না। ধরো মনে করো এখানে একটা আমি পজিটিভ আধান নিলাম, এখান থেকে পজিটিভ আধান থেকে বলরেখা বেরোবে। ধরো মনে করো এখান থেকে একটা বলরেখা এইভাবে চলে গেল, এখান থেকে বলরেখা এসে এইভাবে হচ্ছে আঘাত করলো, ঠিক আছে, মানে পরস্পরকে ছেদ করে গেল। তাহলে দেখো এই পয়েন্টে যদি আমি স্পর্শক অঙ্কন করি, দেখো এটার জন্য স্পর্শক কোন দিকে হবে, এদিকে হবে, আর এটার জন্য যদি স্পর্শক অঙ্কন করো সেটা কিন্তু এদিকে হবে। তার মানে দুটো তুমি কি পেয়ে যাবে, দুটো হচ্ছে প্রাবল্যের অভিমুখ পেয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ দেখো তোমাকে এখানে বলা হয়েছিল যে এই যে ওই তড়িৎ বলরেখার স্পর্শক অঙ্কন করলে সেটা কিন্তু তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। এবার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কেবলমাত্র একটা প্রাবল্যের দিক থাকতে পারে, দুটো প্রাবল্যের দিক থাকবে না, যার ফলে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করবে না, ঠিক আছে। দেখো আর কি কি ধর্ম বলা হচ্ছে, এই যে পরস্পরকে ছেদ করবে না, যেটা আমি বলে দিলাম, হ্যাঁ, কারণ বলরেখা দুটি একটি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর মধ্যে দিয়ে দুটি বলরেখার জন্য ভিন্ন দুটি স্পর্শক টানা যেতে পারে। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটি দিক থাকতো, যা সম্পূর্ণ অসম্ভব, যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। আর তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। কথার অর্থ কি, দেখবে এই যে ছবিটা দেখো, সব জায়গায় ওরা লম্ব হবে, এখানটা বুঝতে পারছো না, ছবিটা বড় করে দেখলে যে বাঁক যে নিয়েছে, কিন্তু এখানে যখন প্রবেশ করছে লম্বভাবেই প্রবেশ করছে,
তার মানে ছবিটা যদি একটু বড় করে আঁকা যায় কি দেখতে পাবে যে এরমভাবে বাঁক তো নিয়েছে, কিন্তু এখানে প্রবেশ করার সময় কিন্তু সেগুলো কি হচ্ছে এরকম লম্বভাবে, এইখানটাতে দেখবে লম্বভাবে প্রবেশ করছে, সেটা এখানে বলা হচ্ছে। আর তড়িৎ বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর হওয়ার চেষ্টা করে। তার মানে সুতো যদি তুমি টান টান করে রাখো তাহলে টানটা এই বরাবর কাজ করবে। সিমিলারলি তড়িৎ বলরেখার ক্ষেত্রেও টান বা বিকর্ষণ একই রকমভাবে কাজ করে। এবারে 5 নম্বর বলছে একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখার শুরু ও শেষ হয় না। যদি কোনো পরিবাহী হয় সেই পরিবাহীতে তড়িৎ বলরেখার শুরু আর শেষ কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, যেটা প্রথমেই বলা হয়েছিল, ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না, ঠিক আছে। নেক্সট যদি আমরা পেজে চলে আসি, নেক্সট পেজে এটা বলা হচ্ছে যে বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্য। তার মানে আমরা বলরেখার সাহায্যে কিভাবে তড়িৎ প্রাবল্য বের করতে পারবো সেটা একটু দেখে নেব। দেখো এখানে একটা গোলক দেওয়া আছে, আমরা গোলক ধরে নিয়েছি যার ব্যাসার্ধ কত না আর, এই যে ব্যাসার্ধ কত বলা হয়েছে আর, আর এখানটাতে একদম কিউ চার্জ আছে মনে করো, ঠিক আছে, কিউ চার্জ আছে। তাহলে কিভাবে হচ্ছে আমরা এখানে বলরেখার সাহায্যে আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করতে পারবো সেটা একটু দেখে নেব। দেখো বলরেখার সাহায্যে কিভাবে তড়িৎ প্রাবল্য বের করানো যাবে না, প্রথম কথা আমরা কি ফর্মুলা পড়লাম সেটা একটু বলি। দেখো ই সমান আমরা কি পড়ে এসেছি, ই সমান আমরা এক্ষুনি পড়লাম এফ বাই হচ্ছে কিউ, কিউ নট পড়লাম, এখানে যদি কিউ লিখেছি কিউ লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো আমরা এখানে কি লিখতে পারি না, প্রথম কথা ই সমান এফ বাই হচ্ছে কত পেলাম, কিউ পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যেহেতু গোলক, যেহেতু এটা স্ফিয়ারের রেডিয়াস বা ব্যাসার্ধ কত দেওয়া আছে, রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া আছে আর, তার মানে ওর যে এরিয়াটা হয়ে যাবে মানে ক্ষেত্রফলটা হবে সেটা 4 পাই আর স্কয়ার হয় আমরা জানি, ঠিক আছে। এবারে দেখো যে টোটাল যে তোমার হচ্ছে এটা হবে, টোটাল যে বলরেখাটা পাবো সেটা কত, এফ বাই, আচ্ছা ই সমান এফ বাই কিউ পেলাম, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এখানে আরেকটা জিনিস বলা হয়নি যে তোমাদেরকে, যে কোনো একটা পরিবাহীর মধ্যে যদি কিউ আধান থাকে, ঠিক আছে, তাহলে মোট যে বলরেখাটা নির্গত হয়, ঠিক আছে, মোট বলরেখার যেটা সংখ্যা হয়, মোট বলরেখার সংখ্যা, মোট যে বলরেখার সংখ্যাটা হবে সেটা কি হবে না আধান, ঠিক আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, আধান ডিভাইডেড বাই ওই যে মাধ্যমটা রয়েছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের কি হয় তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এক্ষেত্রে দেখো তোমার হচ্ছে কত রয়েছে, চার্জ হচ্ছে কিউ রয়েছে আর মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমি এপসিলন মনে করলাম, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি এপসিলন সমান তড়িৎ ভেদ্যতা, এই মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতা। তাহলে মোট বলরেখার সংখ্যা কত বেরোলো, কিউ বাই এপসিলন বেরিয়ে গেল। এবারে দেখো টোটাল ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার, তার মানে একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে কতটা যাচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে নির্গত তড়িৎ বলরেখা, একক ক্ষেত্রফল দিয়ে কতটা তড়িৎ বলরেখা যাচ্ছে না টোটাল যে বলরেখা অর্থাৎ কিউ বাই এপসিলন, ওটাকে আমায় কি করতে হবে, মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তার মানে 4 পাই আর স্কয়ার দিয়ে আমায় কি করতে হবে, ভাগ করে দিতে হবে। দেখো এটা যদি একটু গুছিয়ে লিখি তাহলে কিউ বাই এপসিলন থাকলো ইন্টু 1 বাই কত হবে 4 পাই আর এর স্কয়ার হবে, ঠিক আছে। এটা যদি সাজিয়ে লেখো তাহলে উপরে কিউ চলে এলো, নিচে আমি কি লিখতে পারবো 4 পাই এপসিলন আর এর স্কয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে ওই বিন্দুর কি হয়ে যাবে, তড়িৎ প্রাবল্য হয়ে যাবে, ওটাই ওই বিন্দুর কি হয়ে যাবে, তড়িৎ প্রাবল্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে তড়িৎ বলরেখা এটা দিয়েই কিন্তু কোনো পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু আমরা বের করতে পারি, বোঝা গেল। আচ্ছা নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। দেখো ইলেকট্রিক ডাইপোল কাকে বলা হবে, যদি তুমি কোনো পজিটিভ আধান, অর্থাৎ ধরো এখানে আমি পজিটিভ আধান রাখলাম আর এখানে আমি নেগেটিভ আধান রাখলাম, ঠিক আছে। এবার দুজনের মধ্যে কিছুটা তো একটা দূরত্ব থাকবে, মনে করলাম এদের মধ্যে দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটার মান যত হবে এটার মান ততই হবে, তার মানে এটা যদি প্লাস কিউ হয় এটার মান কিন্তু মাইনাস কিউই হবে, ঠিক আছে, দুটো সমান পরিমাণ হবে। তাহলে দুটো সমজাতীয় কিন্তু দুটো সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় আধান যদি পরস্পরের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করে তখন তারা যে সংস্থা তৈরি করে তাকেই আমরা কি বলছি, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলছি, ঠিক আছে। আর একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত হবে, মোট আধান শূন্য হবে, কারণ এখানে দেখো প্লাস কিউ আর এখানে কত মাইনাস কিউ, তার মানে মোট চার্জ বা মোট আধান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে,
ঠিক আছে, অর্থাৎ তড়িৎ মানে এখানে বলতে পারি যে এর মোট আধান শূন্য, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু শূন্য নয়, তড়িৎ ক্ষেত্র কিন্তু রয়েছে। তড়িৎ ক্ষেত্র কি ছিল, যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা কিন্তু থাকবে, কিন্তু আধানটা কি হয়ে যাবে, আধানটা কিন্তু সম্পূর্ণভাবে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো দ্বিমেরু ভ্রামক কাকে বলে। এবারে দেখো এই ছবিটা খেয়াল করো, এখানে দেখো একটা প্লাস কিউ চার্জ রয়েছে, এখানে মাইনাস কিউ চার্জ রয়েছে, মাঝখানের দূরত্বটা ডি ধরার দরকার নেই, 2L ধরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যদি 2L ধরে নাও তোমাদের সুবিধা হবে, কারণ তোমাদের বইতে দেখবে 2L ধরেই করা আছে। ঠিক আছে, তার জন্য এটাকে আমি কত ধরে নিলাম, 2L ধরে নিলাম, 2L। ঠিক আছে, এই দূরত্বটাকে মানে এই প্লাস কিউ আর মাইনাস কিউ এর দূরত্বটাকে আমি কত ধরে নিলাম, 2L ধরে নিলাম। তাহলে মনে রাখবে যে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, এই যে দ্বিমেরু ভ্রামক সমান কি হয় না, যে কোনো একটা আধানের মান, ঠিক আছে, তাহলে আধানের মান গুণিতক তাদের মধ্যেকার দূরত্ব, আধানের মান গুণিতক তাদের মধ্যেকার দূরত্ব। ঠিক আছে, তাহলে আধানের মান এখানে কত পাওয়া গেছে, আধানের মান দেখো কিউ আছে। ঠিক আছে, তাহলে কিউ, এটা স্মল কিউ ধরে নাও, তাহলে সুবিধা হবে, এটা হচ্ছে স্মল কিউ, এটা মাইনাস স্মল কিউ। তার মানে মান মানে শুধু আমি কিউ লিখবো, ইন্টু দেখো দূরত্ব কত আছে 2L, তাহলে কিউ ইন্টু কত হয়ে যাবে 2L, এটাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। ঠিক আছে, এটাই তোমার হয়ে যাবে কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান। ঠিক আছে, তার মানে দেখো সংজ্ঞাটা এখানে লিখে দেওয়া আছে যে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। ঠিক আছে, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবারে দেখো এই যে তড়িৎ দ্বিমেরুর কথা যদি বলি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি, অর্থাৎ এর দিক থাকবে। তার মানে যদি দিকে প্রকাশ করো তাহলে পি ভেক্টর সমান এটাকে লিখতে পারো 2QL ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর সমান 2QL ভেক্টর, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, এর ইউনিট বা এককের কথা যদি চলে আসি, ইউনিট বা একক, দেখো চার্জ গুণিত কি আছে, দূরত্ব আছে, তাহলে এসআই পদ্ধতিতে চার্জের একক কি হয়, কুলম, দূরত্বের একক কি হবে, মিটার, তাহলে কুলম মিটার। যদি সিজিএসে ধরো তাহলে কি হবে, স্ট্যাট কুলম বা ইএসইউ আধান ইন্টু কি হবে, সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এর মাত্রার কথা যদি বলি, মাত্রা, দেখো মাত্রা কি হবে না, আধান আছে, আধানের মাত্রা কি হয় আইটি, আর দূরত্ব আছে মানে এল, তাহলে ILT বা ITL এর হচ্ছে মাত্রা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট পেজ যদি চলে আসি, আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এবারে বিভিন্ন জায়গায় মানে এই তড়িৎ দ্বিমেরুর সাপেক্ষে যে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে না, হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। প্রথম যেটা আমাদের আলোচনার বিষয় যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে, অক্ষ বলতে কি এই বরাবর যদি আমি লাইন টানি এটাই হচ্ছে এর অক্ষ। ঠিক আছে, তাহলে এই অক্ষের ওপর কোনো বিন্দুতে আমি কি করব না, হচ্ছে এর মান ক্ষেত্র প্রাবল্যের মান বের করব। ঠিক আছে, এটাকে তুমি কিউ নট ধরার দরকার নেই, ওটা ধরো আমি মনে করছি যে আমার কাছে এই যে একটা তড়িৎ দ্বিমেরু আছে AB। ঠিক আছে, এর অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু পি বিন্দুতে আমি কি করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। ঠিক আছে, তো প্রথম কথা এই দুটো যদি আমি দেখি, তাহলে আমি যদি পি এর মানটা বের করে নিই, পি সমান কত হবে 2L ইন্টু কিউ, দেখো এক্ষুনি করলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এই যে পি সমান কত পেলাম 2L কিউ, ওটাই এখানে লিখে দিলাম, প্রথম ক্ষেত্রে পি সমান 2L কিউ লিখে দিলাম। এবারে খেয়াল করো ভালোভাবে, ধরো আমি মনে করলাম যে যে প্লাস কিউ চার্জটা আছে, যে প্লাস কিউ চার্জটা আছে তার জন্য কত তড়িৎ ক্ষেত্র কাজ করবে। ঠিক আছে, দেখো প্লাস কিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে, প্লাস কিউ চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কাজ করবে সেটাকে আমি E1 মনে করলাম। ঠিক আছে, তাহলে সেই E1টা কোন দিকে কাজ করবে বলো তো, দেখো এটা প্লাস কিউ। এবারে দেখো বলা হয়েছিল কি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপার জন্য আমাকে এই বিন্দুটাতে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে, তাহলে এটা পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে E1 এর যে মানটা হবে সেটা এদিক বরাবর হবে। ঠিক আছে, সিমিলারলি যদি আমি মনে করি যে মাইনাস কিউ চার্জের জন্য কত ক্ষেত্র প্রাবল্য কাজ করছে, E2 কাজ করছে, তাহলে সেই E2 এর অভিমুখ কি হবে, দেখো মাইনাস কিউ আর এটা হচ্ছে +1 চার্জ, তার মানে আকর্ষণ হবে, সেক্ষেত্রে E2 এর মানটা কোন দিকে কাজ করবে না, E2 এর মানটা এদিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমাকে এবার E1 আর E2 এর মানটা বের করানো যাক। দেখো E এর যে নর্মাল ফর্মুলা ছিল সেটা কি ছিল একটু লিখে ফেলি। দেখো E সমান ছিল 1/4 পাই, যদি আমি মাধ্যমের তড়িৎভেদ্যতা কে ধরে নেই তাহলে কে এপসিলন নট ইন্টু কিউ বাই কত ছিল, কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এটা ফর্মুলা ছিল। এবারে প্রথম ক্ষেত্রে যদি আমি E1 এর মানটা বের করি তাহলে E1 সমান কত বেরোবে না 1/4 পাই কে এপসিলন নট
গুণিতক চার্জের মান কত, দেখো কিউ রয়েছে, তার মানে কিউ ডিভাইডেড বাই, মানে কিউ ইন্টু ওয়ান হবে, কিউ তো চলে আসবে, ঠিক আছে, ডিভাইডেড বাই দূরত্বটা কত, দেখো দেখো টোটাল এই দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে, আর দেওয়া আছে, তার মানে এই যে দূরত্বটা কত পাবো, নিশ্চয়ই আর মাইনাস এল পাবো, কারণ আর থেকে এই পুরো আর থেকে যদি এলটা বাদ দিই তবে এটা আর মাইনাস এল পাবো। তার মানে এখানে আমি কি লিখতে পারবো, আর মাইনাস এল এর কি হবে, হোল স্কোয়ার। আর এর অভিমুখটা যেটা হবে সেটা দেখো এ থেকে বি এর দিকে, ঠিক আছে, তার মানে বা ওপি লিখে দিতে পারো, ওপি বরাবর, ঠিক আছে, তার মানে ওপি বরাবর হচ্ছে এটা কাজ করবে, ওপি বরাবর এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। সিমিলারলি ইটুর মান যদি বের করি তাহলে ইটু সমান কত বেরোবে না, 1/4 পাই কে এপসিলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই দূরত্ব, দেখো এইখান থেকে এই দূরত্বটা আর এটা রয়েছে এল, তার মানে টোটালটা আর প্লাস এল হয়ে যাবে, তার মানে এখানে লিখবো আর প্লাস এল এর হচ্ছে হোল স্কোয়ার। এর অভিমুখ কোন দিকে, এদিক বরাবর কাজ করছে, তার মানে পি ও বরাবর, তার মানে পি ও ভেক্টর বরাবর এটা হচ্ছে কাজ করছে। তার মানে দেখো দুটো বিপরীত দিকে কাজ করছে, দুটো বিপরীত দিকে কাজ করছে মানে আমাকে কোনটা বড় কোনটা ছোট বের করতে হবে। তো প্রথম কথা দেখো এই দুটো ইকুয়েশন যদি খেয়াল করো, তার মানে এই যে নাম্বার ওয়ান এটা এই ইকুয়েশনটার ইকুয়েশন যদি খেয়াল করো, দেখো এই পার্টটা দুজনের সেম, উপরে কিউ ও সেম, নিচে আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার, তার মানে এই মানটা বড়, বড় নিচে আছে মানে কি হবে, ই2 ছোট হয়ে যাবে আর ই1 কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তার মানে আমি দেখতে পাচ্ছি ই1 গ্রেটার দেন ই2, ঠিক আছে। তাহলে যে লব্ধি ক্ষেত্র প্রাবল্যটা হবে, ঠিক আছে, যে লব্ধিটা বেরোবে, লব্ধির মান কত হবে না, লব্ধির মান ই সমান কি হবে, ই1 মাইনাস হচ্ছে ই2 হয়ে যাবে। এবার ই1 এর ভ্যালু কত না 1/4 পাই কে এপসিলন নট, এইটা মাইনাস এইটা হবে, কিউ সবগুলোতে আছে কমন নিয়ে নাও, ভেতরে কি থাকবে 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস অফ 1/r প্লাস এল এর কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে দেখো ওই q/4 পাই কে এপসিলন নট থাকলো, এটা যদি এলসিএম করো, দেখো এলসিএম কি আসবে না আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস ইন্টু আর মাইনাস এল এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর উপরে যদি আমি লিখে ফেলি তাহলে এখানে কত আসবে, আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস অফ আর মাইনাস এল এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো q/4 পাই কে এপসিলন নট থাকলো। আচ্ছা এটা যদি খেয়াল করো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের ফর্মুলা হয় বলো তো, দেখো এটা যেটার ফর্মুলা হয় দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো এটাকে দুটো যদি ভেঙে নিই তাহলে আর প্লাস এল ইন্টু কত হবে, আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল ইন্টু আর মাইনাস এল, দেখো স্কোয়ার টার্ম ছিল ওটাকে আমি দুটো দুটো করে ভেঙে নিয়েছি। আর এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফোর এ বির সূত্র, তাহলে 4 ইন্টু আর ইন্টু এল, ঠিক আছে, উপরে কত চলে এলো 4RL চলে এলো, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট পেজে, ঠিক আছে, নেক্সট পেজে যদি চলে আসি তাহলে আমার এক্ষেত্রে ই সমান কত বেরোলো না, এপারে দেখো কিউ বাই হচ্ছে 4 পাই কে এপসিলন নট যেমন ছিল রয়েছে ডিভাইডেড বাই, দেখো এটাকে আমি কিভাবে লিখবো, এটাকে আমি লিখতে পারি দেখো আর প্লাস এল এর সাথে, এই যে আর প্লাস এল এর সাথে যদি আর মাইনাস এল নেই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের ফর্মুলা, যেহেতু দুবার আছে তাহলে সেহেতু এটাকে আমি কিভাবে লিখবো, নিচেরটা যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার লিখে দেবো, ঠিক আছে। ওপরে দেখো 4RL ছিল, দেখো দেখিয়ে দিই একবার কত ছিল 4RL ছিল, তাহলে 4RLটাকে এভাবে লিখবো 2 ইন্টু 2RL, ঠিক আছে, 2 ইন্টু 2RL। এবারে দেখো এটাকে কীভাবে লিখছি, এটাকে দেখো এভাবে লিখতে পারি, দেখো 1/4 পাই কে এপসিলন নট থাকলো, পিটাকে ভেতরে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু আর যেমন আছে পড়ে থাক 2R ইন্টু 2L কিউ লিখতে পারি ডিভাইডেড বাই এটা যা আছে থাক আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো তাহলে 1/4 পাই এপসিলন নট, দেখো 2Rকে যদি বাদ দিই 2L কিউ পড়ে আছে, 2L কিউ সমান কি ছিল, দেখো 2L কিউ সমান ছিল পি ছিল, তাহলে 2L কিউ জায়গায় পি যদি বসিয়ে দিই এটা কি হয়ে যাবে না ব্র্যাকেটের মধ্যে দেখো 2R আর সেখানে এটা পুরোটা পি হয়ে যাবে, তার মানে 2PR, ঠিক আছে, 2PR ডিভাইডেড বাই কত হবে না আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার কি হয়ে যাবে হোল স্কোয়ার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবারে এটা চলে গেল হচ্ছে আমার হচ্ছে একদম পুরো মানটা, এবারে কোন দিক বরাবর কাজ করবে, দেখো কোন দিক বরাবর কাজ করবে কি করে বের করব, দেখো আগে যদি আমরা দেখি, দেখো ই1 এর দিকে কাজ করছিল ই2 এদিকে কাজ করছিল, ই1 এর মান তো বেশি
E1 এর মানটা বেশি, তার মানে আলটিমেটলি এদিকেই কাজ করবে, মানে OP বরাবর কাজ করবে, ঠিক আছে। তাহলে এর অভিমুখ কোন দিকে হবে না হচ্ছে ইটা হচ্ছে OP বরাবর কাজ করবে, ঠিক আছে। এটা কোন দিক বরাবর কাজ করবে, OP বরাবর কিন্তু কাজ করবে, বোঝা গেল। এবারে দেখো এটাকে যদি আমরা একটু স্পেসিফাই করতে চাই, যে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নিই, ঠিক আছে, তাহলে ফর এয়ারের জন্য কে এর মানটা কত হয়ে যাবে 1, সেক্ষেত্রে আমি ই সমান কি পাবো না 2pr ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটা একটা পাবো, ঠিক আছে। আর যদি আমরা সিজিএস পদ্ধতি ধরে নিই, সিজিএস পদ্ধতিতে তোমার হচ্ছে সিজিএস পদ্ধতি ধরে নিলে ই সমান কত বেরোবে না উপরে 2pr চলে এলো, 4πε0 থাকবে না, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সিজিএস আর এসআই পদ্ধতি কিন্তু আমরা বের করে ফেললাম, বোঝা গেল। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি মনে করি আমি এখানে স্পেশাল কেস, ঠিক আছে, যদি আমি মনে করছি যে এই যে বিন্দুটা ছিল, মনে করো এই যে পি বিন্দুটা অনেক দূরে অবস্থিত হলে আর এর মান বেশি হবে আর এল এর মান কি হবে, কম হবে। তাহলে সেটাই আমরা এখানে লিখব যে আর এর মানটা মাচ গ্রেটার দেন এল হলে আর স্কোয়ারের মানটাও মাচ গ্রেটার দেন এল স্কোয়ার হবে। সেক্ষেত্রে ই এর মানটা কি বেরোবে না 1/4πk∈0 ইন্টু, দেখো ওপরে 2pr ছিল লিখলাম, এখানে এল স্কোয়ারের মান ছোট মানে একে নেগলেক্ট করতে পারি, তার মানে আর স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে আর টু দি পাওয়ার 4 হবে। কাটাকাটি করলে কত পাবো 1/4πk∈0 2p, ওপরে একটা আর নিচে একটা আর কেটে গেলে 2p/r³ চলে আসবে, ঠিক আছে। এটা একদম স্পেশাল কেস আমাদের চলে এলো, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি গেল না হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, বোঝা গেল। আচ্ছা, আজকের ভিডিওতে মোটামুটি আমরা হচ্ছে এটুকুই রাখছি। পরের ভিডিওতে আমরা আর বাকি দুটো যে ক্ষেত্রে যে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয় সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।